নমস্কার, আমি কথামালা আর আমার চ্যানেল ব্লু আমব্রেলা। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লু আমব্রেলা। তো আপনাদের সাথে আজকে আমার যেই গল্প দিয়ে জার্নি শুরু হচ্ছে, তার প্রথমে একটা কথা বলি যে যখন যেখানে আমি গেছি, যেখানে নতুন আলাপ পরিচয় হয়েছে, প্রথমে আমায় লোক জিজ্ঞেস করেছে যে আপনার নাম কথামালা, নাম খুব ইউনিক, তো এই নামটার মানে কি বা কেন রাখা হয়েছিল। তো নামের মানে কি তো আমি বলে দিতে পারি বা পেরেছি, কিন্তু কেন রাখা হয়েছিল এর উত্তর নেই আমার কাছে। কারণ যখন রাখা হয়েছিল তখন নামকরণের পিছনে আমার কোনো অবদান ছিল না। কিন্তু আপনাদের সাথে গল্প করার জন্য এই যে চ্যানেলের আজকে জন্ম, তার কিন্তু আমি নামকরণের দায়িত্ব সম্পূর্ণভাবে নিজের উপর নিচ্ছি। এবং সেখান থেকে আজকে আপনাদের সাথে প্রথম গল্প শুরু করব যে এই নাম যে ব্লু আমব্রেলা, এটার কারণ কি, মানে ইচ্ছে করছে তাই শেয়ার করব, আদারওয়াইজ কোনো কারণ নেই। তো ব্লু আমব্রেলা নামে একটা গল্প আমি অনেক দিন আগে পড়েছিলাম, রাস্কিন বন্ডের লেখা। আর ওই নামেই একটা সিনেমাও হয়েছিল, বিশাল ভারদ্বাজ করেছিলেন ওটাতে। আপনার একটা ছোট বাচ্চা ছিল আর পঙ্কজ কাপুর ছিলেন। তো গল্পটা খুব সাধারণ একটা গল্প, যে একটা বাচ্চা কি করে একটা নীল ছাতা পায় কিছু গেস্টদের থেকে, কিছু ট্যুরিস্টের থেকে। তো সেই ছাতাটা তার প্রাণের চেয়ে প্রিয় হয় এবং ছাতাটা সে সবসময় কাছে রাখে। ওই ছাতাটাই ওই গাড়ওয়াল হিমালয়ের ছোট্ট গ্রামে যেখানে মেয়েটা থাকতো, সেই গ্রামেই আরেকজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, তার নাম ছিল হচ্ছে রাম ভরোসে। তো ওই ছাতাটা দেখে তার রাম ভরোসের খুব লোভ হয় এবং তার মনে হয় ছাতাটা যদি আমি পেতাম আমার জীবন সার্থক হতো। তো সেটা নেওয়ার জন্য সে নানান রকম পদ্ধতি নেয় এবং ছাতাটাকে হাতাবার চেষ্টা করে। হাতাবার চেষ্টা করে সে পারে না, উপরন্তু গ্রামে সে হয়ে যায়, মানে যাকে বলে বদনাম হয়ে যায় এবং সবাই তাকে বয়কট করে। তখন বাচ্চাটার খারাপ লাগে যে আমার কাছে এমন একটা কিছু ছিল যেটা আরেকজনের খুব প্রিয় জিনিস হতে পারতো, এবং আমি হয়তো সেই জিনিসটাকে এমনভাবে শো অফ করেছি যাতে আরেকজনের মনে কষ্ট হয়েছে। তো আলটিমেটলি সে ছাতাটা রাম ভরোসেকে দিয়ে দেয়। এইবার রাম ভরোসের চাওয়ার পাওয়ার মধ্যিখানে যে এই যে দূরত্বটা, এটা কিন্তু তাকে পাল্টে দিয়েছে। সে তখন কি করে, ছাতাটাকে নিজের ব্যবহারে আর রাখে না, সেটা সে তার দোকানেই রাখে, যেখানে কিনা গ্রামের বাকি সকলে আসতো এবং সেটাকে ব্যবহার করতো এবং আবার পরে ফেরতও দিয়ে দিত, প্রয়োজনে নিত প্রয়োজনে দিত, এরকম। তো ছাতাটা সে আলটিমেটলি পায় এবং এভাবে ওই ছাতাটা রাম ভরোসে থাকে না, ওটা সবার হয়ে যায়। তো এই পড়ার পর আমার মনে হয়েছিল যে বা এরকম খুব সুন্দর গল্প, এরকম কোনো কোনো জিনিসের উপর হয়তো পজেশনের, মানে পজেশন পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষেরই একটা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু নীল ছাতা এটা একটা কোথাও ভিজুয়ালাইজ করতে পেরেছিলাম। তারপর একদিন মনে হলো যে এই নীল ছাতা আমাদের সবার কাছে একটা করে আছে, তো ব্লু আমব্রেলা। তো তখন থেকেই আমি ভেবেছিলাম যে যখন আমি এরকম কিছু একটা জার্নি শুরু করব, ওইটার নাম ব্লু আমব্রেলাই দেব। কারণ আলটিমেটলি আমাদের সবার কাছে ওই ব্লু আমব্রেলাটা আছে। তো কিভাবে আছে সেটা হচ্ছে এই, যে আকাশে যখন তাকাই তখন একটা কথাই মনে হয় যে আন্ডার দ্য সেম স্কাই, তো একই নীল ছাতার তলায় আমরা সবাই যাতায়াত করছি, ঘুরছি ফিরছি, গান গাইছি, কাঁদছি, খাচ্ছি, আনন্দ করছি, সবই হচ্ছে। তো ওই আলটিমেটলি একটা ছাতার তলায় আমরা সবাই আছি। তো ওইখান থেকেই যে আমার ক্রিয়েশন, তার নাম দিলাম ব্লু আমব্রেলা। তো আপনাদের সাথে এই গল্পটা যে সেটা শুরু করলাম আজকে, সেটা একটা ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। যে আমরা মানে সপ্তাহের শেষে বা কখনো কখনো দিনের মানে সন্ধ্যাবেলায় কাজকর্মের শেষে আমাদের মনে হয় যে একটু কোথাও গেলে ভালো হতো, একটু রিল্যাক্স করার জায়গা। তো কলকাতায় রেস্টুরেন্ট ক্যাফে তো ছত্রাকের মতন গজিয়ে উঠেছে, সেটা নয়, কিন্তু এমন একটা জায়গা যেখানে একদম অন্যরকম একটা কিছু আমরা পাবো, সেই রকম জায়গা কিন্তু কম। তো গত সপ্তাহে আমরা গেছিলাম একটা জায়গায়, সেটা হচ্ছে আপনার পার্ক সার্কাসের কাছে একটা ডকইয়ার্ড ক্যাফে। তো ডকইয়ার্ড কোম্পানি যেটা হয়েছে আপনার খিদিরপুরে, সরি। তো জায়গাটা একটা ওপেন এয়ার একটা রেস্টুরেন্ট। তো ওপেন এয়ার রেস্টুরেন্ট ক্যাফে যেটাই হোক, সেটা তো অনেক আছে। এইটার স্পেশালিটি বা ইউএসপিটা কি, এটার স্পেশালিটি বা ইউএসপি যেটা, সেটা হচ্ছে যে গঙ্গা, আমাদের কলকাতা শহরের ধার দিয়ে একটা এত সুন্দর নদী, গঙ্গা নদী চলে গেছে, মানে বইছে, এবং তার ধারটাকে এত সুন্দর সাজানো যেতে পারে, সেটা বোধহয় প্রথম এই রেস্টুরেন্টটা করে দেখিয়েছে।
মানে অনবদ্য সুন্দর, এটায় বসার জায়গা, গঙ্গার ধারে চেয়ার করে টেবিল পেতে গাছের তলায়, পুরো ওপেন এয়ারটাকে এরা ইউজ করেছে। এবং ওই যে গঙ্গার জলের ওই মানে শব্দ বয়ে যাওয়ার, তার সঙ্গে ওই ছোট কখনো নৌকো চলছে, কখনো লঞ্চ যাচ্ছে, তার ঢেউয়ের আওয়াজ, সন্ধ্যা হয়ে গেলে ওই সেকেন্ড হাওড়া ব্রিজ ছোট ছোট আলো দিয়ে সেজে উঠছে। তো তার ধারে বসে ক্যাফেতে বা রেস্টুরেন্ট যেটাই ফিলিংস দিচ্ছে, সেখানে কিছু খাওয়া, যাই খাই সেটার ব্যাপারটাই আলাদা। তো ওই ব্যাপারটাই পুরোপুরি এনজয় করার জন্য ওই ক্যাফেটাতে কিন্তু মানে সরি রেস্টুরেন্ট বা যেটাই হোক সেটাই কিন্তু যাওয়া যেতেই পারে। মানে জায়গাটা কলকাতার মধ্যে এইরকম একটা চেষ্টা অনবদ্য। তা এইরকম চেষ্টাগুলোতে যদি আমাদের একটু ফুটফল হয়, তাহলে এই জায়গাগুলো আরও ফ্লারিশ করবে বা ওরকম সেম জায়গা আরোই তৈরি হবে। জায়গাটার সম্বন্ধে সৌন্দর্য নিয়ে বা জায়গাটার যেটা অ্যাম্বিয়েন্স সেটা নিয়ে বলার আর নতুন করে কিছু নেই, সেটা গেলেই আপনারা বুঝতে পারবেন। সব তো কথায় বলে বোঝানো যায় না, বা ছবি বা ফটো বা ছোট্ট যে ভিডিও দেব সেটা দেখেও হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন। তবে একটা কথা আমার বলার আছে, যেটা আমি ওখানেও বলে এসেছি, সেটা হচ্ছে যে খাবারের কোয়ান্টিটি বা কোয়ালিটি আরেকটু প্রাইস আন্দাজে বেটার হলেও হতে পারে। তো সেইখানে একটা ইমপ্রুভমেন্ট হয়তো 4 মাস 5 মাসের আমাদের পথ চলা শুরু, হয়তো বেটার জায়গায় আরও নিয়ে যাবেন, তো সে আশা করি। তো জায়গাটা অসম্ভব সুন্দর, মানে কোনো একটা শীতের দুপুর বা গরমের বিকেল সন্ধে কাটাবার জন্য, একটা কোনো উইকেন্ডে সন্ধ্যাবেলা কাটাবার জন্য অনবদ্য। ওনাদের পার্টি বা কোনো ছোট প্রোগ্রাম, সেটার জন্য ওই জায়গাটা বুক করে করা যেতে পারে। আপনারা এই ভিডিওর সাথে যে ভিডিওটা রয়েছে, যে ছোট ছোট যে ফটোগুলো থাকবে, যে ক্লিপিংস থাকবে, ওটা দেখুন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর কোনো কোয়ারি থাকলে ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে সেটাও জানাবেন। আর এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ারও করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম অনেক ছোট ছোট অভিজ্ঞতা নিয়ে আমার যে জার্নি শুরু করলাম, সেই এক্সপিরিয়েন্স আরও সুন্দর করে আপনাদের কাছে নিয়ে আসতে পারি ওই ব্লু আমব্রেলার তলায়।